আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি এমটিভি নিউজ 24 আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব নেতানিয়াহুর নির্দেশে গাজায় নতুন হামলা, নিহত 20। এরপর থাকছে অত্যাধুনিক টাইফুন যুদ্ধবিমান ঢুকছে তুরস্কে, কাঁপছে ইসরায়েল। আরও জানিয়ে দিব কিম পুতিনের গোপন বার্তায় বিশ্বযুদ্ধের আভাস। এবং সর্বশেষ থাকছে ইউক্রেনের অভিজাত সেনা ইউনিটে রুশ হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। নেতানিয়াহুর নির্দেশে গাজায় নতুন হামলা, নিহত 20। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির মধ্যেই নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবারের এই হামলায় অন্তত 20 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজা সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। ইসরায়েল দাবি করেছে ফিলিস্তিনি সংগঠন হামাস তাদের বাহিনীর উপর হামলা চালিয়েছে। এরপরেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেনাবাহিনীকে গাজায় শক্তিশালী পাল্টা হামলা চালানোর নির্দেশ দেন। ইসরায়েল প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা কর্মকর্তাদের পরামর্শের পর নেতানিয়াহু অবিলম্বে গাজায় তীব্র হামলার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবারের বিমান হামলায় গাজার রাজধানীর উপকণ্ঠ সাবরা এলাকায় একটি বাড়ি লক্ষ্য করে বোমা ফেলা হয়। হামলা হয় আল-শিফা হাসপাতালের আশেপাশে ও পশ্চিমের সাটি শরণার্থী শিবিরেও কামান থেকে গোলাবর্ষণ করা হয়। মধ্য গাজার দেইর আল বালা এলাকার বিভিন্ন স্থানে। ইসরায়েল গণমাধ্যম জানিয়েছেন, দক্ষিণ গাজার রাফা এলাকায় ইসরায়েলি সেনা ও হামাস যোদ্ধাদের মধ্যে তীব্র গোলাগুলি হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েলি বাহিনীর ওপর হামলার জন্য হামাসকে চড়া মূল্য দিতে হবে। ইসরায়েল অভিযোগ করেছে হামাস যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। এই অভিযোগের পরেই গাজায় নতুন হামলার নির্দেশ দেন নেতানিয়াহু। অন্যদিকে হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেড জানায়, ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ করায় তারা একজন ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দেওয়ার প্রক্রিয়া স্থগিত করেছে। সংগঠনটি দাবি করেছে, ইসরায়েলের সামরিক তৎপরতা জিম্মিদের মরদেহ উদ্ধারে বাধা সৃষ্টি করেছে। গত 9 অক্টোবর মিশরের শারম-আল শেখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি চুক্তি সই হয়। 10 অক্টোবর থেকে সেটি কার্যকর হয়। তবে যুদ্ধবিরতির পরেও ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত অন্তত 114 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত 68,527 জন ফিলিস্তিনি। আহত হয়েছেন 1,70,000-এরও বেশি মানুষ। 2023 সালের ওই দিনই হামাসের যোদ্ধারা ইসরায়েলে ঢুকে প্রায় 1,200 মানুষকে হত্যা করে এবং 251 জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায়। এরপর থেকে ইসরায়েল গাজায় পূর্ণমাত্রায় সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। নেতানিয়াহুর নতুন নির্দেশে এই যুদ্ধের আগুন আবারও জ্বলে উঠেছে। অত্যাধুনিক টাইফুন যুদ্ধবিমান ঢুকছে তুরস্কে, কাঁপছে ইসরায়েল। তুরস্ক ও যুক্তরাজ্য সম্পর্কে নতুন এক অধ্যায় শুরু হলো আঙ্কারায়। $11 বিলিয়ন বড় এক সামরিক চুক্তির মাধ্যমে নিজেদের বন্ধন আরও শক্তিশালী করল দেশ দুটি। নিজেদের বিমান প্রতিরক্ষা এবং সামরিক সক্ষমতা মজবুত করতে সোমবার তুরস্কের রাজধানী আঙ্কারায় যুক্তরাজ্যের সঙ্গে $11 বিলিয়ন চুক্তি স্বাক্ষর করেছে তুরস্ক। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান এই চুক্তিতে সই করেন। এর মাধ্যমে যুক্তরাজ্য থেকে 20টি অত্যাধুনিক ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনবে দেশটি। এই চুক্তিকে দুই ঘনিষ্ঠ মিত্র দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নতুন অধ্যায় হিসেবে উল্লেখ করছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। আমরা আমাদের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে বদ্ধপরিকর। জ্বালানি ও প্রতিরক্ষা খাতে নতুন বিভিন্ন দেশের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলা আমাদের লক্ষ্য। দ্রুতই যুদ্ধবিমানগুলো দেশে আসুক এবং আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলুক। এ সময় এই চুক্তিটিকে ন্যাটোর জন্য একটি জয় বলে উল্লেখ করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এই চুক্তি শুধু তুরস্ক যুক্তরাজ্যের জন্য নয়, ন্যাটোর জন্য একটি সাফল্য। তুরস্ক ন্যাটোর দক্ষিণ পূর্ব সীমান্তের দেশ, তাই এই সক্ষমতা যুক্তরাজ্যের পাশাপাশি ন্যাটোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও তিনি জানান,
এই চুক্তির অধীনে অর্ডার করা প্রথম টাইফুন 2030 সালে আঙ্গারায় পৌঁছাবে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় দুই দেশের এই পদক্ষেপকে সবচেয়ে বড় যুদ্ধবিমান চুক্তি হিসেবে বর্ণনা করেছে। ইউরোফাইটার যৌথ পরিকল্পনায় তৈরি যুদ্ধবিমান, যার সঙ্গে যুক্ত রয়েছে জার্মান, ইতালি এবং স্পেনও। গেল বছর যুক্তরাষ্ট্রের সঙ্গে 40টি F-6 যুদ্ধবিমানের চুক্তি করেছিল তুরস্ক। তাদের নিজস্ব বিমান কান কার্যকর না হওয়া পর্যন্ত বহর শক্তিশালী করতে আরও 120টি যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছে দেশটি। কিম পুতিনের গোপন বার্তায় বিশ্বযুদ্ধের আভাস। একের পর এক পুতিনের উপর চাপ বাড়িয়ে যাচ্ছে ট্রাম্প। পুতিনকে সব দিক থেকে কন্টাস করার অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আধিপত্য বিস্তারের এই খেলায় রাশিয়াকে তছনছ করতে নতুন নতুন সংলা আঁটছেন ট্রাম্প। আধিপত্য বিস্তারের এই খেলায় রাশিয়াকে তছনছ করতে নতুন নতুন সংলা আঁটছেন ট্রাম্প। পুতিনের এমন সময় পাশে দাঁড়িয়েছে বন্ধু কিম। নতুন পরিকল্পনার গোপন বার্তা নিয়ে পুতিনের কাছে পাঠিয়েছেন বার্তাবাহক। বারবার নিষেধাজ্ঞা জারি করে রুশ প্রেসিডেন্টকে বিপদে ফেলতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট। পুতিনের কৌশলের কাছে বারবার পরাজিত হয়ে ট্রাম্প হয়ে উঠেছেন বদ্ধ উন্মাদ। ট্রাম্পের এই কুটচাল থামাতে ক্রেমলিনে গোপন পরিকল্পনা নিয়ে হাজির কিম জং উনের বিশেষ দূত। দিন কয়েক আগেই রাশিয়ার দুইটি বৃহৎ তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। পরিস্থিতি যখন রাশিয়ার প্রতিকূলে, এমন সময় পুতিনের সাথে গুরুত্বপূর্ণ গোপন বার্তা নিয়ে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে পাঠানোর ঘটনাকে অনেকেই নতুন চালের অংশ হিসেবে দেখছে। যে আলোচনা ঘিরে নতুন করে আবারও ডালপালা মেলেছে নানান প্রশ্নের। তবে ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয় সব কিছু এগোচ্ছে সঠিক পরিকল্পনা অনুযায়ী। যদিও বিভিন্ন মহলে তাদের এই বৈঠক ঘিরে তৈরি হয়েছে আতঙ্ক, যেখানে পুতিন ও কিম মানে শত্রুপক্ষের বুকে ভয়ের কাপড়। কি হতে পারে সামনে, এই ভেবেই কপালে পড়ে চিন্তার ভাঁজ। তবে কি নতুন করে বিপজ্জনক কিছু ঘটাতে চলেছে এই দুই বন্ধু? রুশ প্রেসিডেন্ট ও উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ে রাশিয়ার সংবাদ সংস্থা জানিয়েছে দুই দেশ পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করতে চায়। তবে বিশ্লেষকদের ধারণা, এর আড়ালে যুক্তরাষ্ট্র পশ্চিমা শক্তিকে ঠেকাতে নতুন সামরিক ও নিরাপত্তা চুক্তি হয়েছে। কিমের দেশ রাশিয়াকে বিপুল পরিমাণ গোলাবারুদ, কামানের গোলা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে পারে। এমনকি ইউক্রেন যুদ্ধের সহায়তার জন্য পিয়ংইয়ং নতুন করে সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের ফলে উত্তর কোরিয়া এখন উন্নত সামরিক শক্তি ও স্যাটেলাইট সহায়তা পাচ্ছে বলে মনে করছে নেটো। এই সহযোগিতা কিয়মিয়ংয়ের পারমাণবিক কর্মসূচিকে আরও শক্তিশালী করছে, যা পশ্চিমা দেশগুলির জন্য বড় উদ্বেগের বিষয়। ইউক্রেনের অভিযাচ্ছে না ইউনিটে রুশ হামলা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ গড়ালো 1342তম দিনে। দুই পক্ষের জেতাজেতিতে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি বাড়ছেই। চলমান এই যুদ্ধে আজও দক্ষিণ ও পূর্ব ইউক্রেন জুড়ে তীব্র লড়াই এবং নতুন করে প্রাণহানির খবর পাওয়া গেছে। একই সঙ্গে পরমাণু অস্ত্র পরীক্ষা ও যুদ্ধবিরতি নিয়ে নতুন করে কূটনৈতিক উত্তেজনাও দেখা দিয়েছে। আল জাজিরার সূত্রে এই খবর জানা গেছে, ইউক্রেনের দক্ষিণাঞ্চলে জাপ্রিধিয়ন অঞ্চলে রুশ হামলায় 44 বছর বয়সী এক ব্যক্তি নিহত এবং কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন গভর্নর ইভান ফেদরভ। রোববারে হামলায় দুনেস্কে 2 জন এবং সুমি অঞ্চলে 69 বছর বয়সী এক ব্যক্তি নিহত হন। সুমি পুলিশ জানায় সেখানে আরও 15 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 2 জন শিশু। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা HUR দাবি করেছে তার একটি নির্দেশিত বোমা হামলায় রুশ জেনারেলের ছেলে লেফটেন্যান্ট ভুসলিম আর জুয়েফকে হত্যা করেছে। তবে আল জাজিরা এই দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। রুশ রাষ্ট্র সংবাদ সংস্থা তার জানায় ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার রিয়ানসক অঞ্চলের পুগার গ্রামে একটি মিনি বাস চালক নিহত এবং 5 যাত্রী আহত হয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে তাদের সেনারা ইউক্রেনের ইহরিভকা, নভমিপক, লাইভকা ও প্রিবেলন গ্রাম দখল করেছে। তবে ইউক্রেনের সরকারি সংস্থা ইউক্রেন ফর্ম জানিয়েছে এসব এলাকা তারা পুনরুদ্ধার করেছে। 24 ঘন্টা হিসেবে রাশিয়া আজ সকাল পর্যন্ত 350টি ইউক্রেনীয় ড্রোন, 2টি গাড়ি মিসাইল ও 7টি রকেট ভূপাতিত করার দাবি করেছে। জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনের নতুন প্রতিবেদনে বলা হয়েছে রুশ ড্রোন হামলাগুলোকে
বেসামরিক লোকজনকে এলাকা ছাড়তে বাধ্য করেছে। ইন্টারন্যাশনাল ট্যাক্স, MTV নিউজ 24।